নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। বিবেকানন্দের চিন্তা চেতনায় তৎকালীন ভারতের রূপরেখা, মূলত বর্তমান ভারত। স্বামীজি যখন উদ্বোধন পত্রিকা প্রকাশিত হয় সেই সময় পরপর 8টি পর্বে এটি লিখেছিলেন। আমরা অল্প একটু প্রকাশকের নিবেদন ওইখানে দেখব, বর্তমান ভারত সম্পর্কে অল্প একটু ধারণা দিয়েছেন কি আছে। আর তৎকালীন ভারতবর্ষের রূপরেখা দুটি চিঠি থেকে দেখব, আরেকটি প্রবন্ধ থেকে দেখব, সেটি মূলত বাণী রচনার পঞ্চম খণ্ডে রয়েছে, সেখান থেকে একটু দেখব। তারপর বর্তমান ভারতের সংক্ষিপ্ত প্রাসঙ্গিক আলোচনা হবে। প্রকাশকের নিবেদনে লিখছেন, বর্তমান ভারত মানব জাতির উত্থান পতনের একটি সুচিন্তিত সমাজতাত্ত্বিক ইতিহাস। ইহাতে স্বামীজি দেখাইয়াছেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র শক্তি পর্যায়ক্রমে জগতে আধিপত্য বিস্তার করে। ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের যুগ চলিয়া গিয়াছে, বৈশ্য শক্তি অধুনা জগতে আধিপত্য করিতেছে, অর্থাৎ সেই সময় বর্তমানেও আধিপত্য করছেন। কিন্তু এমন দিন শীঘ্রই আসিতেছে যখন শূদ্রত্বের সহিত শূদ্রের প্রাধান্য হইবে, অর্থাৎ বৈশ্যত্ব ক্ষত্রিয়ত্ব লাভ করিয়া শূদ্র জাতি যে প্রকার বলবীর্য প্রকাশ করিতেছে তাহা নহে। শূদ্র ধর্মকর্মের সহিত সর্বদেশের শূদ্রেরা সমাজে একাধিপত্য লাভ করিবে, তাহারই পূর্বাভাস ছটা পাশ্চাত্য জগতে ধীরে ধীরে উদিত হইতেছে। 50 বৎসরেরও অধিককাল পূর্বে স্বামীজি যে ভবিষ্যৎবাণী করিয়া গিয়াছেন, বর্তমানে তাহারই সূচনা দেখা যাইতেছে। ওই পুস্তক প্রণয়নকালে ভারতে ব্রিটিশ শাসন প্রবল ছিল। বিদেশি পাশ্চাত্য বৈশ্য শাসনের গুণ দোষ বিচার করিয়া স্বামীজি দেখাইয়াছেন যে ইহার সংস্পর্শে আসিয়া দীর্ঘ সুপ্ত ভারত ধীরে ধীরে বিনিদ্র হইতেছে। আধুনিক পাশ্চাত্যের অধিকারী বিদ্যা, আধুনিক পাশ্চাত্যের অর্থকরী বিদ্যা, ব্যক্তিগত স্বাধীনতা ও রাষ্ট্রনীতি প্রভৃতির আদর্শ ধীরে ধীরে ভারতীয় মনে প্রবেশ করিতেছে। ইহাতে কিছু বিপদের আশঙ্কাও দেখা দিয়াছে। আপন আদর্শ ভুলিয়া আমরা বিদেশের আদর্শকেই সর্বান্তঃকরণে গ্রহণ করিতে উদ্যত। তাই স্বামীজি তাহার দৃপ্ত ভাষায় আমাদিগকে সাবধান করিয়া দিয়াছেন। তাহলে প্রকাশকের নিবেদনে বলতে চাইছেন যে বর্তমান ভারত এই পুস্তিকার মাধ্যমে, তখন পুস্তিকা আর উদ্বোধনের প্রকাশকাল, প্রথম প্রকাশকাল 1899-এর 14ই জানুয়ারি, আর বাংলায় 1 মাঘ 1305। বর্তমান ভারতে ধারাবাহিক রচনা করেন বাংলায় 1305 থেকে 1306-এর 6 নম্বর থেকে 11 নম্বর পত্রিকা সংখ্যায়, বাৎসরিক সংখ্যার মধ্যে পড়ে। আর 1306 থেকে 1308 এই সময়ের মধ্যে 7-8 এই সংখ্যায় প্রকাশিত এটি। তাহলে বলছেন যে মানব জাতির উত্থান পতন, যেমনভাবে দেখা যায় এক একজন রাজার রাজত্বকাল বা
একটা রাজার যেমন গুপ্ত যুগ, মৌর্য যুগ, এই রকম যে মুঘল যুগ, তাহলে সেই সময়কার রাজাদের উত্থান, কিছু কিছু নীতিকে অবলম্বন করে উত্থান হয়েছে, আবার কিছু কিছু নীতিকে বর্জন করে বা নূতন কোনো অহিতকর নীতি গ্রহণ করে তাদের অবনমন ঘটেছে। একই রকমভাবে সামাজিক পরিকাঠামো, সেটির পরিবর্তন হচ্ছে। স্বামীজি এই সামাজিক পরিকাঠামোর যে পরিবর্তন হচ্ছে সেদিকটা দেখিয়ে বলছেন ব্রাহ্মণের যুগ, ক্ষত্রিয়ের যুগ, বৈশ্য যুগ, শূদ্র যুগ, এই রকম। তাহলে এইরকমভাবে বলছেন। তাহলে ব্রাহ্মণ যুগকে প্রথম ধরে নেওয়া হলো, ব্রাহ্মণ যুগ, ক্ষত্রিয় তারপরে এসেছে, তারপরে বৈশ্য। স্বামীজি যে সময় দেখছেন সেই সময় বৈশ্য, সেই শক্তিতেই, বৈশ্য যুগের শক্তিতেই সেটি চলছে জগৎটা যেন। তারপর শূদ্র শক্তি এই জগৎটার আধিপত্য বিস্তার করবে। স্বামীজি সেটা কিভাবে বুঝতে পেরেছিলেন সেটিও উল্লেখ আছে, আমরা সেটি দেখব। স্বামীজি কিভাবে বুঝতে পারতেন যে এই অবস্থাগুলো কিভাবে আসে। এবার শূদ্র, তার শূদ্র ধর্মকর্মের সহিত সর্বদেশে প্রাধান্য লাভ করবে। তাহলে শূদ্রের ধর্ম এবং কর্ম, ধর্ম হচ্ছে, শূদ্রের ধর্ম হচ্ছে সেবা করা, তার সেবা করার কর্ম। তাহলে সেখানে শারীরিক পরিশ্রম, এই কায়িক পরিশ্রমটাই প্রধান, সেটির সাহায্যেই সে নিজেকে এই বিকাশ ঘটাবে এবং সেই বিকাশে কেউ রোধ করতে পারবে না, কেউ সেখানে বাধা হতে পারবে না, এই রকম হবে। তারপর বলছেন, স্বামীজি যখন এটা লিখছেন সেই সময় হচ্ছে ব্রিটিশ শাসন ছিল, সেই সময় ব্রিটিশ শাসন ছিল। সেই সময় উচ্চ বর্ণরা যারা ছিলেন তারা স্বামীজির এই লেখার মধ্যে এমন কিছু স্বামীজি প্রকাশ করেছেন তাদের মনে খুব আঘাত লেগেছে। কারণ সেই সময় তাদের দৃষ্টিতে এই শূদ্র জাতি যেন একদম অপাংক্তেয় ছিল, কিন্তু এরা যে পরবর্তীতে উঠবে সেই পূর্বাভাস স্বামীজি দেখাচ্ছেন, সেটি তখন তারা মেনে নিতে পারেননি। আর একটা দেখাচ্ছেন যে এই পাশ্চাত্যের অনুকরণ, সেটি যেন আমাদের প্রধান হয়ে দাঁড়াবে। এই অনুকরণ থেকে কি করে আমরা বেরিয়ে আসব, সে কারণে তিনি স্বদেশ মন্ত্রের মাধ্যমে বলবেন যে এই অনুকরণ সেটি আমাদের বড় করতে পারে না। তাহলে এইরকমভাবেই এখানে বলতে চাইলেন, প্রকাশকের নিবেদনের মধ্যে দেখলাম। এখন আমরা দেখব পত্রাবলীর নিরিখে স্বামীজি সেই রকম যেরকম দেখছেন সেই সময় আমাদের দৃষ্টিতে কীরকম, সাধারণের দৃষ্টিতে কীরকম দাঁড়ায়, যে সাধারণ মানুষ তারা কীরকমভাবে এই ভারতবর্ষটাকে দেখবে, সেটি প্রধানত লিখছেন একটি ছোট্ট জায়গায়। লিখছেন কাকে লিখছেন? ভগিনী নিবেদিতাকে লিখছেন। লিখছেন আলমোড়া থেকে 29শে জুলাই 1897 সালে লিখছেন। এই চিঠিটি খুব গুরুত্বপূর্ণ। এই পুরো চিঠির আমরা দেখব না, আমরা কেবলমাত্র দেখব আমাদের আলোচ্য বিষয় অনুযায়ী। কীরকম বলছেন? স্বামীজি নিবেদিতা কতকগুলো গুণকে প্রশংসার সঙ্গে দেখছেন। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। অর্থাৎ এই এলিজাবেথ মার্গারেট নোবেলকে ভারতবর্ষের জন্য অত্যন্ত প্রয়োজন। এটি লিখলেন কিসের জন্য বললেন? একটা শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা। এবার ভারতবর্ষে এসে তার যে অনেক অসুবিধা হবে সে কথাটা বলছেন তারপরে, কিন্তু বিঘ্নও আছে বহু। কিরকম বিঘ্ন? এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কি ধরনের তা তুমি ধারণা করতে পারো না। তাহলে পাশ্চাত্যের মানুষ ভারতবর্ষে এদেশের দুঃখ, কত রকমভাবে দুঃখ, সেখানে আর্থিকভাবে দুঃখ, উচ্চ জাতি, নিম্ন জাতি, এই যে ভেদ দৃষ্টির জন্য দুঃখ, তার সঙ্গে আছে কুসংস্কার, অদ্ভুত অদ্ভুত কুসংস্কার। আর দীর্ঘদিন ধরে ভারতবর্ষ দাসত্ব, বিভিন্ন সব এসেছে বাইরে থেকে এসে ভারতবর্ষকে অধিকার করেছে, আর ভারতবর্ষী তাদের দাস হয়ে রয়েছে। বলছেন প্রভৃতি কি ধরনের, এত অদ্ভুত ধরনের, সেটি নিবেদিতা ওখান থেকে ধারণা করতে পারবে না। এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। তো
তাহলে বলছেন অর্ধ উলঙ্গ, কারণ হচ্ছে অর্থের অভাব, সেখানে যেমন পর্যাপ্ত বস্ত্র নেই। তাহলে বলছেন এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। তুলনামূলক লোকসংখ্যা অনেক বেশি ইউরোপের তুলনায়, সেই জন্য অসংখ্য নরনারী। তাদের পোশাক কীরকম? অর্ধ উলঙ্গ। তাদের জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা, অর্থাৎ সেই সময় ভারতবর্ষের মানুষের জাতি আর স্পর্শদোষ, জাতিগত দোষ, এই রকম অদ্ভুত অদ্ভুত ধারণা। ভয়েই হোক বা ঘৃণাতেই হোক তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। বলছেন ভয়েই হোক বা ঘৃণাতেই হোক তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং তারাও খুব এদের ঘৃণা করে। উভয় পক্ষ দেখাচ্ছেন। কীরকম দেখাচ্ছেন? যে তারা শ্বেতাঙ্গদেরকে এড়িয়ে চলে, আর এই শ্বেতাঙ্গরাও এদেরকে এড়িয়ে চলে। তাহলে ভয় হোক বা ঘৃণা হোক, তাহলে শ্বেতাঙ্গ, এটা পরে কি বলবে, এরা সব ম্লেচ্ছ, এই শব্দটা ব্যবহার করবে। পক্ষান্তরে শ্বেতাঙ্গরা তোমাকে খামখেয়ালি মনে করবে এবং তোমার প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে। তাহলে নিবেদিতার এখানে এলে কি কি অসুবিধা? প্রধান অসুবিধাগুলো বলছেন। তারপরে আরও অসুবিধাগুলো আছে, যেখানে গ্রীষ্ম প্রধান, এখানের খাবার দাবার পরে পরে সব আলোচনা করেছেন। তাহলে এখানে যেমন ইউরোপের যে সুখ স্বাচ্ছন্দ্য কিছু নেই, তাহলে ভারতবাসীকে এটি বাইরের দৃষ্টি। এগুলো সব কোনটা দেখছি? বাইরের দিক থেকে দেখছি, ভেতরের দিক থেকে কিন্তু ভারতবর্ষ আলাদা। তাহলে বাইরের দিক থেকে যেমন শ্বেতাঙ্গরা দেখতে পায়, ঠিক নিবেদিতার চোখে ঠিক সেরকম তুলে ধরলেন যে এখানে সে কি কি দেখবে। তাহলে এই যে জাত্যাভিমান এখন যেরকম যতটা কমে গেছে, ঠাকুরের বিশেষ প্রভাব, সেটি হচ্ছে ভক্তের কোনো জাত নেই। সেই জাত্যাভিমান, মানুষকে মানুষ বলে গণ্য করা, উচ্চ বর্ণের মানুষ নিম্ন বর্ণের মানুষের উপর কত অত্যাচার করত, স্বামীজি অল্প কথায় সবটা তুলে ধরলেন এখানে। আরেকটি চিঠিতে সেটি বলছেন, আমরা সেই চিঠির একটু অংশ দেখব। এটা ভারতী সম্পাদিকাকে লিখছেন শ্রীমতী সরলা ঘোষালকে, 6 এপ্রিল 1897, দার্জিলিং থেকে লিখছেন। এখানে কীরকম লিখছেন, এখানে লিখে বোঝাবেন সেই সময় কীরকম অবস্থা, স্বামীজি কেন পাশ্চাত্যে গিয়েছিলেন, পাশ্চাত্যে যাওয়ার পরে কীরকম কীরকম ধারণা হলো। তো এইরকম বলছেন, কীরকম? পাশ্চাত্য দেশে ধর্মপ্রচার ভারতের মঙ্গলের জন্যই করা হইয়াছে এবং হইবে। তাহলে উচ্চবর্ণের মানুষ, তাদের কাছে ধারণা তখনও স্পষ্ট যে কালাপানি পার হলে বোঝা জাতিচ্যুত হতে হবে, সেটি যেন ভারতবর্ষের ধর্মের মানুষের কাজ নয়। পাশ্চাত্যরা সহায়তা না করিলে যে আমরা উঠিতে পারব না, ইহা চির ধারণা। তৎকালীন ভারতবাসীর মধ্যে ধারণা ছিল যে তারা যদি আমাদেরকে সাহায্য না করে আমরা উঠতে পারবো না। এদেশে এখনো গুণের আদর নাই, অর্থবল নাই, এবং সর্বাপেক্ষা শোচনীয় এই যে কৃতকর্মতা আদৌ নাই, মানে প্র্যাকটিক্যালিটি, মানে প্র্যাকটিক্যালের খুব অভাব, মানে বাস্তব বুদ্ধিহীন অবস্থা। তাহলে কি কি দেখাচ্ছেন এখানে? ভারতবর্ষের এরকম চিরকালের ধারণা হচ্ছে পাশ্চাত্যরা যদি সাহায্য না করে তাহলে হবে না। আর এখানে ভারতবর্ষে গুণের আদর নয়। আমরা এখনো দেখি ভালো মানের ছেলেরা সব বিদেশে চলে যায়, তার মতো করে সে কিছু যেন পায় না। আর অর্থ বল নাই, এখন আগের তুলনায় ভালো হয়েছে, কিন্তু যতদূর আশা স্বামীজি করছেন সেই তুলনায় কম। সর্বাপেক্ষা শোচনীয় হচ্ছে প্র্যাকটিক্যালিটির অভাব, বাস্তব বুদ্ধি নাই। তারপরেই বলছেন উদ্দেশ্য অনেক আছে, উপায় দেশে নাই। তাহলে উদ্দেশ্য আছে, উপায় নাই। আমাদের মস্তক আছে, হস্ত নাই। তাহলে মাথা দিয়ে খুব বিচার বুদ্ধি করছে, হাত দিয়ে যে কাজ করতে হবে সেটি নাই। আমাদের বেদান্ত মত আছে, কার্যে পরিণত করিবার ক্ষমতা নাই। আমাদের পুস্তকে মহাসাম্যবাদ আছে, আমাদের কার্যে মহাভেদ বুদ্ধি। এই ভেদ বুদ্ধির কথা স্বামীজি বারবার বলছেন। এত ভেদ বুদ্ধি প্রবল ছিল যে আমরা সম্মিলিতভাবে কোনো কিছু করার কথা ভাবতেই পারতাম না। মহা নিঃস্বার্থ
নিষ্কাম কর্ম ভারতেই প্রচারিত হইয়াছে। তাহলে ভারতবর্ষেই এই নিষ্কাম কর্মের প্রচার ছিল, কিন্তু কার্যে আমরা অতি নির্দয়, অতি হৃদয়হীন, নিজের মাংসপিণ্ড শরীর ছাড়া অন্য কিছুই ভাবিতে পারি না। স্বামীজি আক্ষেপের সঙ্গে বলছেন, প্রথমে বললেন প্র্যাকটিক্যালিটির অভাব, ঠিক একই রকমভাবে বলছেন ভারতবর্ষেই এই নিষ্কাম কর্মের প্রচার হয়েছিল, কিন্তু কার্যে আমরা কি করছি সেই সময় স্বামীজিরা দেখাচ্ছেন অতি নির্দয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কেউ সবাই মিলে সম্মিলিতভাবে কিছু করব ভাবতেই পারে না। তবে ব্রাহ্মণ যেন নির্দয় হয়েছেন, কার প্রতি? যেন শূদ্রের প্রতি হয়েছেন। অতি হৃদয়হীন, তবে হৃদয়হীন, নিজের মাংসপিণ্ড শরীর ছাড়া অন্য কিছুই ভাবিতে পারি না। তারপর বলছেন, তথাপি উপস্থিত অবস্থার মধ্য দিয়াই কেবল কার্যে অগ্রসর হইতে পারা যায়, অন্য উপায় নাই। এই রকম পরিস্থিতির মধ্যেতেই কাজ শুরু করতে হবে। ভালো মন্দ বিচারের শক্তি সকলের আছে, এটি আমরা খুব খেয়াল করব। ভালো মন্দ বিচারের শক্তি সকলেরই আছে। প্রচলিত কথায় আছে, পাগলও নিজের ভালো বোঝে। কিন্তু তিনিই বীর, যিনি এই সমস্ত ভ্রম, প্রমাদ ও দুঃখপূর্ণ সংসারের তরঙ্গের পশ্চাৎপদ না হইয়া এক হস্তে অশ্রুবারি মোচন করেন ও অপর অকম্পিত হস্তে উদ্ধারের পথ প্রদর্শন করেন। একদিকে গতানুগতিক জড়পিণ্ডবৎ সমাজ, অন্যদিকে অস্থির ধৈর্যহীন অগ্নিবর্ষণকারী সংস্কারক। কল্যাণের পথ এই দুয়ের মধ্যবর্তী। খুব সুন্দর দেখাচ্ছেন। তাহলে দেখাচ্ছেন কিরকম? জড়পিণ্ডবৎ সমাজ, যে সমাজের কোনো সব হতাশায় নিমগ্ন হয়ে গেছে, কোনো উৎসাহ নেই, কোনো কর্মে কোনো স্পৃহা নেই, জড়বৎ অবস্থা। স্বামীজি কেন তাহলে কর্মের কথা বলছেন? না, তমগুণে দেশটা ডুবে গেছে। অন্যদিকে বলছেন অস্থির ধৈর্যহীন অগ্নিবর্ষণকারী সংস্কারক। তার মধ্যে যারা সংস্কারক তখন ছিলেন, তারা চাইছেন এক্ষুনি তাড়াতাড়ি কিছু করে ফেলবেন, সে হচ্ছেন অস্থির এবং ধৈর্যহীন। তাহলে সকল কার্য ধীরে ধীরে করতে হবে, নইলে ভুল হয়ে যাবে। যেমন অঙ্কগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করলে কম ভুল হয়, ঠিক সেটিই বলছেন। আবার স্বামীজি কর্মের পন্থাও বলেছেন, কিছুক্ষণ পরিশ্রম তারপরে বিশ্রাম। উদাহরণ দিচ্ছেন ওই নৌকার দাঁড় টানার সঙ্গে, দাঁড় টেনে মাঝে আবার একটু পজ দিয়ে আবার দাঁড় টানে। আমরা আমাদের নিজেদের অঙ্গ চোখের ক্ষেত্রে মনে করতে পারি, মাঝে মাঝেই আমাদের অজান্তে চোখের পাতা পড়ে, চোখে যেন ওর মধ্যেই একটু বিশ্রাম দিয়ে দেয়। বলছেন কল্যাণের পথ এই দুয়ের মধ্যবর্তী, অর্থাৎ এই সংস্কারকদেরকেও ধীর স্থির লয়ে চলতে হবে, আর সমাজকেও ওই জড়পিণ্ডবৎ অবস্থা থেকে একটু কর্মমুখী হতে হবে। তারপর বলছেন, জাপানে শুনিয়াছিলাম সে দেশের বালিকাদিগের বিশ্বাস এই যে যদি ক্রীড়া পুত্তলিকাকে হৃদয়ের সহিত ভালোবাসা যায়, সে জীবিত হইবে। জাপানি বালিকা কখনো পুতুল ভাঙে না। হে মহাভাগে, আমারও বিশ্বাস যে যদি কেউ এই হতশ্রী, বিগত ভাগ্য, লুপ্ত বুদ্ধি, পরপদ বিদলিত, চির বুভুক্ষিত, কলহশীল ও পরশ্রীকাতর ভারতবাসীকে প্রাণের সহিত ভালোবাসে, তবে ভারত আবার জাগিবে। তাহলে ভারতকে জাগানোর জন্য কি বলতে চাইছেন? যে প্রাণের সহিত ভারতবাসীকে ভালোবাসতে হবে। সেটারই আমরা দেখি যে চণ্ডাল ভারতবাসী, মূর্খ ভারতবাসী সবাই আমার ভাই, আমার রক্ত আমার ভাই বলে স্বামীজি স্বদেশ মন্ত্রে বলছেন, তার এখানে একটা ছোঁয়া দিয়ে যাচ্ছেন। কীরকম? না, ভারতবাসীকে প্রাণের সহিত ভালোবাসে, যে ভালোবাসবে তবে ভারত আবার জাগিবে। যবে শত শত মহাপ্রাণ নরনারী সকল বিলাস ভোগ সুখেচ্ছা বিসর্জন করিয়া কায় মনোবাক্যে দারিদ্র ও মূর্খতার ঘনাবর্তে ক্রমশ উত্তরোত্তর নিমজ্জনকারী কোটি কোটি স্বদেশীয় নরনারীর কল্যাণ কামনা করিবে, তখন ভারত জাগিবে। তাহলে ভারত কখন জেগে উঠবে সেটি বলছেন। আমার ন্যায় ক্ষুদ্র জীবনেও ইহা প্রত্যক্ষ করিয়াছি যে সৎ উদ্দেশ্য, অকপটতা ও অনন্ত প্রেম
বিশ্ব বিজয় করিতে সক্ষম। 3টি গুণ বলছেন। সৎ উদ্দেশ্য, অকপটতা। কপট মানে হচ্ছে মন মুখের মিল নেই, কপট। সৎ উদ্দেশ্য, অকপটতা, অনন্ত প্রেম, এই 3টি গুণ যদি থাকে তাহলে বিশ্ব বিজয় করিতে সক্ষম। উক্ত গুণশালী একজন কোটি কোটি কপট ও নিষ্ঠুরের দুর্বুদ্ধি নাশ করিতে সক্ষম। তাহলে অকপটতার শক্তির কথা বলছেন, অনন্ত প্রেমের শক্তির কথা বলছেন। আবার বলছেন, আমার পুনর্বার পাশ্চাত্য দেশে গমন অনিশ্চিত, যদি যাই তাহাও জানিবেন ভারতের জন্য। এদেশে লোকবল কোথায়, অর্থবল কোথায়? অনেক পাশ্চাত্য নরনারী ভারতের কল্যাণের জন্য ভারতীয়ভাবে ভারতীয় ধর্মের মধ্য দিয়া অতি নীচ চণ্ডালাদিরও সেবা করিতে প্রস্তুত আছেন। তাহলে দেখছি এই নিবেদিতা, সিস্টার ক্রিশ্চিন, এই সবাই আসবেন, ভারতবর্ষে আসবেন, তার কথা যেন স্বামীজি এখানে বলে যাচ্ছেন। দেশে কয়জন আর অর্থবল বলে বিস্ময় চিহ্ন প্রকাশ করছেন। আমাকে অভ্যর্থনা করিবার ব্যয় নির্বাহের জন্য কলিকাতাবাসীরা টিকিট বিক্রয় করিয়া লেকচার দেওয়াইলেন এবং তাহাতেও সংকুলান না হওয়ায় 300 টাকার এক বিল আমার নিকট প্রেরণ করেন। তাহলে ভারতবাসী, সেই সময়কার ভারতবর্ষের মানুষ যে এই 300 টাকাও জোগাড় করে উঠতে পারেনি, স্বামীজিকে এই বিল পাঠাচ্ছেন। কিসের জন্য? স্বামীজিকে অভ্যর্থনা দিলেন, তাতে যে খরচ হলো সেই খরচটা যেহেতু চাঁদাতে উঠলো না, সেই জন্য তার বিল যেন স্বামীজিকেই মেটাতে হবে। তাহলে এটা দিয়ে মানসিকতা দেখাচ্ছেন। একটা জায়গায় বলেছেন, এই ভারতবর্ষের বাংলার মানুষ সব থেকে বেশি মুখে কথা বলে, সেরকম হয় বলেছেন স্বামীজি। এই জন্য ইহাতে কাহারও দোষ দিতেছি না বা কুসুম আলোচনাও করিতেছি না, কিন্তু পাশ্চাত্য অর্থবল ও লোকবল না হইলে যে আমাদের কল্যাণ অসম্ভব, ইহারই পোষণ করিতেছি। তাহলে আমরা ভারতবর্ষে দেখি, স্বামীজির সঙ্গে যারা পাশ্চাত্যের মানুষরা আসে, তারা ভারতে এসে ভারতবাসীদের কল্যাণে নিজেদের প্রাণ বিসর্জন করেছেন, কিন্তু সেই সময় আমরা কজন আগিয়ে এসেছিলাম। তাহলে এখানে দেখাতে চাইলেন ভারতবর্ষের সেই সময় মানুষের অবস্থা, মনের ভাব, এটি এই সরলা ঘোষালকে লিখলেন। এবার আমরা দেখব বাণী রচনায় এখানে 5ম খণ্ডে একটা সুন্দর, এইটা থেকে যদি আমরা পড়ে যদি একটু বুঝতে পারি তাহলে আমাদের অনেকটা সুবিধা হবে। এটি প্রবুদ্ধ ভারতে স্বামীজি লিখেছিলেন ইংরেজিতে, আর পরবর্তীতে বাংলায় অনুবাদ হয়েছে। সেখানে দেখাচ্ছেন যে পরপর কি হয়েছে, কীরকম না কীরকমভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয় কীরকমভাবে এলো, তাদের গতি কীরকমভাবে বর্ণাশ্রম, সেটি আমরা দেখব এখান থেকে। বলছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় নামগুলির ক্ষেত্রেও এই রূপ, উহারা কেবল একটি গোষ্ঠীর মর্যাদা সূচক। এই গোষ্ঠীও সর্বদা পরিবর্তনশীল, এমনকি পরিবর্তনের শেষ ধাপে উপনীত হইয়া যখন বিবাহ নিষেধ প্রভৃতির মধ্যেই অন্য সব প্রচেষ্টা সীমাবদ্ধ হইয়া আসিতেছে, তখনও নিম্নতর জাতি বা বিদেশ হইতে আগত লোকদিগকে নিজেদের মধ্যে গ্রহণ করিয়া এই গোষ্ঠীগুলি প্রসারিত হইতেছে। খুব সুন্দরভাবে বলছেন, এই যে আমাদের ব্রাহ্মণ ক্ষত্রিয়, পরে ব্রাহ্মণ ব্রাহ্মণের সঙ্গেই বিবাহ হবে, ক্ষত্রিয় ক্ষত্রিয়ের সঙ্গে বিবাহ হবে, বৈশ্য বৈশ্যের সঙ্গে বিবাহ হবে, শূদ্র শূদ্রের সঙ্গে বিবাহ হবে, এইসব করে তাহলে একজনের সঙ্গে আরেকজনের বিস্তর পার্থক্য, যেন ভেদ, এই ভেদটিকে একদম চূড়ান্ত জায়গায় নিয়ে আসা হলো। কিন্তু ভেদ কখন চলে যায়? যখন কেউ নিজের স্বকীয় চেষ্টায় প্রচেষ্টায় নিজে বড় হয়, তখন আবার এই নিম্ন বর্ণের মানুষকে উচ্চ বর্ণের মানুষ গ্রহণ করে নেয়। তাহলে এরকম দেখাচ্ছেন যে এটি যেন সর্বদা হচ্ছে। যখন এটা হবে তখন আমাদের বুঝে নিতে হবে তারা তাদের নিজেদের শক্তিকে হারিয়ে ফেলেছে। ফলে নিজেদের শক্তিকে হারিয়ে ফেলাই
অন্যদের সঙ্গে এইরকম বিবাহ বন্ধনে যুক্ত হয়ে যাওয়ার থেকে যেন রোধ করার চেষ্টা করছে। এখানে আবার বলছেন, যে বর্ণের হস্তে তরবারি রহিয়াছে সেই বর্ণই ক্ষত্রিয় হইয়া দাঁড়ায়। তাহলে যেখানে যুদ্ধ করার কৌশল আছে সেই যেন ক্ষত্রিয় হয়ে গেল। তাহলে আমরা দেখি এই একে বলা হয় বর্গ ক্ষত্রিয়। আপনারা যারা জানবেন, এটা সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মেদিনীপুরের মানুষদের মধ্যে, সেখানে বর্গ ক্ষত্রিয় বলে একটি বলা হয়। আসলে ক্ষত্রিয় নয়, তারা বর্গ ক্ষত্রিয় হয়েছিলেন মাহিষ্য সম্প্রদায় থেকে। তারা এই ক্ষত্রিয়ত্বে উন্নতি হয়েছিলেন যুদ্ধে পারদর্শী হয়ে। এরকম যাহারা বিদ্যাচর্চা লইয়া থাকে তাহারাই ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণ বলতেই যারা বিদ্যাচর্চা করে থাকে। ধনসম্পদ যাহাদের হাতে তাহারাই বৈশ্য। স্বামীজি এটা দেখব আমরা পুরুষ সূক্তমে এরকমভাবে বলা হয়, তিনি যেন মাথায় অবস্থান করেন ব্রাহ্মণ রূপে, হৃদয়ে অবস্থান করেন ক্ষত্রিয় রূপে, এই কর্মের মধ্যে দিয়ে অবস্থান করেন, মানে সেবামূলক কর্মের মাধ্যমে সেটি যেন তিনি শূদ্র, এরকমভাবে তার যেন প্রকাশ। যে গোষ্ঠী আপন অভীষ্ট পর্যায়ে উন্নীত হইয়াছে, স্বাভাবিকভাবেই সে গোষ্ঠী নবাগত দিগের নিকট হইতে নানা উপবিভাগের দ্বারা নিজেদের পৃথক করিয়া রাখে, কিন্তু শেষ অবধি মিলিয়া মিশিয়া এক হইয়া যায়। আমাদের চোখের উপর ভারতের সর্বত্র এই রূপ ঘটিতেছে। যখন একটু উন্নত হবে, প্রথমেই নিজেকে যেন একটু আলাদা করে ফেলে, নিজেকে আলাদা করে একটা ছোট্ট গোষ্ঠীর মতো হয়ে গেল। তারা সেই গোষ্ঠীর মধ্যেই বলবে আমরা একটু উন্নত। বিশেষ করে তখন এই বিদ্যায় পারদর্শী হয়ে গেল, না আমরা একটু আলাদা হয়ে গেলাম। তারপর শারীরিক শক্তিতে বিশারদ বা এরকম যুদ্ধবিদ্যা, তারা একটু আলাদা হয়ে গেল। তো এইরকম সব হয়। স্বাভাবিকভাবেই যে গোষ্ঠীটি নিজেদের উন্নতি করিয়াছে তাহারা নিজেদের জন্য সব সুবিধা সংরক্ষিত করিয়া রাখিতে চায়। তাহলে এটা থেকে বলছেন কিভাবে বংশানুক্রমিক আমরা এইরকম ব্রাহ্মণ ক্ষত্রিয় এরকম হয়ে গেল। যদিও গীতায় বলছেন গুণ ও কর্ম বিভাগচ, গুণ এবং কর্ম দিয়েই আমাদের যেন বর্ণের বিভাগ হওয়ার কথা ছিল, কিন্তু সেটির জায়গায় আমাদের এই বংশ পরম্পরায় চলতে থাকলো। কি করে সেটি বলছেন, স্বাভাবিকভাবেই যে গোষ্ঠীটি নিজেদের উন্নতি করিয়াছে তাহারা নিজেদের জন্য সব সুবিধা সংরক্ষিত করিয়া রাখিতে চায়। সুতরাং উচ্চ বর্ণেরা, বিশেষত ব্রাহ্মণেরা, যখনই সম্ভব হইয়াছে রাজার সাহায্য এবং প্রয়োজন হইলে অস্ত্রের দ্বারা নিম্ন বর্ণের লোকেদের উচ্চাসা দমন করিবার চেষ্টা করিয়াছে। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল, ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় ছাড়া কারোর বিদ্যালাভের অধিকার ছিল না। তাহলে ভারতবর্ষের যে প্রাচীন শিক্ষা ধারা ছিল, সেখানে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় ছাড়া যেন তারা বিদ্যা শিক্ষা লাভ করতে পারবে না। কারণ তারা সবাই মিলে কার উপর সব কিছু দায়ভার চাপিয়ে দিচ্ছে, উচ্চাসা দমন করার চেষ্টা করছে নিম্ন বর্ণে। কিন্তু প্রশ্ন এই, তাহারা কি সফল হইয়াছিল? এবার বলছেন তাহারা কি সফল হইয়াছিল? কারণ আমরা খুব ভালো করে জানব যে প্রতিভাকে কেউ কখনো একদম দাবিয়ে রাখতে পারে না, এরকম অবস্থা। ঠিক যেমনভাবে আমরা মনে করতে পারি এই খেলার মাঠে ঘাসগুলো আছে, তার উপর একটা ইঁট চাপা দিয়ে দিলাম, হয়তো 10 দিন 15 দিন পরে সেটাকে খুললাম, তখন দেখা যাবে ঘাসগুলো একটু একটু হলুদ হয়ে গেছে। কদিন পরে সে শক্তি অর্জন করে সে আবার সবুজ হয়ে যাবে। স্বামী এরকম বলছেন, ওরা খেটে খাওয়া মানুষ, ওরা ওই রকম আধ পেটা যদি খেতে পায়, আধখানা রুটি পায়, তাহলে তাদের শক্তিতে তেজ ধরবে না, এত শক্তি হবে, তারা ওই সরল বিশ্বাসী, এইরকমভাবে বলছেন। কিন্তু প্রশ্ন এই, তাহারা কি সফল হইয়াছিল? অর্থাৎ উচ্চ বর্ণনা কি সফল হয়েছিল? নিজেদের পুরাণ ও উপপুরাণগুলি যত্ন সহকারে দেখো। আমাদের পুরাণ উপপুরাণ দেখতে বলছেন। বিশেষত বৃহৎ পুরাণগুলির স্থানীয় সংস্করণগুলি পরীক্ষা করো। দৃষ্টির সম্মুখে ও চারিদিকে যাহা ঘটিতেছে ভালো করিয়া লক্ষ্য করো, উত্তর পাইবে। তাহলে বলছেন ভালো করে দেখো, সব উত্তর পেয়ে যাবে। আমাদের বিভিন্ন বর্ণ বিভাগ ও নানা উপবিভাগের মধ্যে বর্তমান বিবাহ প্রথাকে সীমাবদ্ধ রাখা, যদিচ এই রীতি সর্বত্র পালিত হয় না,
তা সত্ত্বেও আমাদের পুরোপুরি মিশ্রিত জাতি। তাহলে আমরা কীরকম? পুরোপুরি যেন মিশ্রিত জাতি, এরকম বলছেন। এবার বলছেন স্বামীজি, আমি বিশ্বাস করি যে ভারতবর্ষের বর্ণাশ্রম ধর্ম মানব জাতিকে প্রদত্ত ঈশ্বরের শ্রেষ্ঠ সম্পদসমূহের অন্যতম। তাহলে বলছেন ভারতবর্ষের যে এই বর্ণাশ্রম ধর্ম ছিল মানব জাতিকে প্রদত্ত ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সম্পদসমূহের মধ্যে যেন অন্যতম বলে বলছেন। কেন না, এর মাধ্যমে এক একটা বিদ্যা যেন হারিয়ে না যায়। কারণ বারবার অনেকবার এই ভারতবর্ষ পরাধীন হয়ে গেছে। বিভিন্ন বৈদেশিক আক্রমণ, বৈদেশিক রীতিনীতি তাকে যেন সংকুচিত করে দিয়েছে। এই ছোট ছোট গোষ্ঠীর মধ্যে ভিন্ন ভিন্ন ধারায় ওইটুকুকে সংরক্ষণ যেন করতে পারে তার চেষ্টা করেছে এবং সেটিকে ধরে রাখতে পেরেছে। আমরা ইহাও বিশ্বাস করি যে অনিবার্য ত্রুটি বিচ্যুতি, বৈদেশিক অত্যাচার, সর্বোপরি ব্রাহ্মণ নামের অযোগ্য কিছু সংখ্যক ব্রাহ্মণের পর্বত প্রমাণ অজ্ঞতা ও দম্ভের দ্বারা বর্ণাশ্রম ধর্মের স্বাভাবিক সুফল লাভ ব্যাহত হইলেও এই বর্ণাশ্রম ভারতে আশ্চর্য কীর্তি স্থাপন করিয়াছে এবং ভবিষ্যতেও ভারতবাসীকে পরম লক্ষ্যের অভিমুখে পরিচালিত করিবে। স্বামীজি বলছেন, বিভিন্ন জায়গায় বলেছেন, এই যে জগতে যা কিছু হয় তারা যতটা চেষ্টা করেছেন, তাহলে সমাজ যেন একটা নিয়মের মধ্যে দিয়ে চলে, সেই সমাজ যখন যেরকম ভালো মনে করেছে সেরকম চলেছে, কিন্তু বর্তমানের জন্য এটি প্রযোজ্য নয়। তাহলে বর্তমান আমাদের ধারাটা কীরকম হবে? তাহলে ভারতবর্ষের আদর্শ কীরকম বলছেন? ভারতের আদর্শ পবিত্রতা স্বরূপ ভগবৎকল্প ব্রাহ্মণদের একটি জগৎ সৃষ্টি মহাভারতের মতে পূর্বে এইরূপ ছিল, ভবিষ্যতেও এইরূপ হইবে। তাহলে কি বলছেন? ভারতের আদর্শ সেটিকে বোঝাতে গিয়ে যেন এই মহাভারতের মতে এরকম একটি ব্রাহ্মণের একটি জগৎ সৃষ্টি, সেটি বলছেন মহাভারত। মহাভারতে আমরা ভালো মন্দ, সংসারের ভালো মন্দ, কীরকমভাবে দ্বন্দ্ব, সব কিছু দেখা যায়। তারপর আবার বলছেন, যিনি নিজেকে ব্রাহ্মণ বলিয়া দাবি করেন। তাহলে আমাদের এত যে কষ্ট হয়েছে, কাদের জন্য কষ্ট হয়েছে? কিছু সংখ্যক ব্রাহ্মণের পর্বত প্রমাণ অজ্ঞতা ও দম্ভের দ্বারা। তাহলে অজ্ঞতা এবং দম্ভ দুটোই কি করে? জাতির বিনাশ ঘটায়। সেটি কীরকমভাবে হয়েছে? সেটি সেই সময় যারা ব্রাহ্মণ ছিলেন, সব ব্রাহ্মণ তা নয়, কারণ প্রত্যেক ব্রাহ্মণ যারা ওই সত্যিকারের ভগবানের পথে চলেছেন, যাদেরকে ওই ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ অর্থাৎ গুণকর্ম বিভাগচের মধ্যে দিয়ে যদি ওই ব্রাহ্মণের কথা ভাবি, কীরকম ব্রাহ্মণের কথা? এখানে বলছেন যেরকম বিদ্যাচর্চার নিয়ে যারা থাকে তারা এই ব্রাহ্মণ, অন্য কেউ নয়। স্বামীজি স্বামীশ্রীর সম্বন্ধে খুব সুন্দর বলছেন, ওই যে বাগবাজারের চক্রবর্তী, সে যে গুয়ের ভাঁড় বয়, সে কি আর ব্রাহ্মণ? অর্থাৎ যিনি এই বিদ্যাচর্চা করেন না তিনি আর ব্রাহ্মণ নন। তাহলে কিছু সংখ্যক ব্রাহ্মণের পর্বত প্রমাণ অজ্ঞতা ও দম্ভের দ্বারা কি হলো? এই তারা হচ্ছে বর্ণাশ্রমে সমস্ত সুফল লাভ করছে, আর দুর্গতি কাদের হচ্ছে? যারা নিম্ন বর্ণের মানুষ। এবার বলছেন, যিনি নিজেকে ব্রাহ্মণ বলিয়া দাবি করেন, তাহলে বলছে আমি ব্রাহ্মণ, তিনি নিজের সেই পবিত্রতার দ্বারা এবং অপরকেও অনুরূপ পবিত্র করিয়া নিজের দাবি প্রমাণ করুন। স্বামীজি অদ্ভুত বলছেন, যদি কেউ বলেন যে আমি ব্রাহ্মণ, তাহলে তিনি তার নিজের পবিত্রতা, এই বিদ্যা বলতে অজ্ঞান আর জ্ঞান, সত্যিকারের জ্ঞান, সেই জ্ঞান পবিত্রতার দ্বারা এবং অপরকে অনুরূপ পবিত্র করিয়া, তাহলে যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তিনি সেই ব্রহ্মজ্ঞানের আভাস অন্যকে করিয়ে দিতে পারেন। তাহলে সেই রকমভাবে তিনি অন্যকে যেন পবিত্র করিয়া সেই দাবিটা প্রমাণ করুন। কোনটা? যে তিনি নিজে ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণ, কিন্তু অথচ তিনি জ্ঞান লাভ করেননি, তিনি নিজেকে ব্রাহ্মণ বলেন কি করে? ইহার বদলে বেশিরভাগ ব্রাহ্মণে কি বলেন? ভ্রান্ত জন্মগত গর্ব লালন করিতেই ব্যস্ত। তাহলে ধীরে ধীরে কি রকম হলো? জ্ঞান লাভ না করেও জন্মসূত্রে ব্রাহ্মণ সেটি প্রধান হয়ে দাঁড়ালো। স্বদেশী অথবা বিদেশি যে কোনো পণ্ডিত এই মিথ্যা গর্ব ও জন্মগত আলস্যকে
বিরক্তিকর কুতর্কের দ্বারা লালন করেন, তিনি ইহাদের সর্বাপেক্ষা প্রিয় হইয়া দাঁড়ান। তাহলে তাদের কাছে কে প্রিয়? স্বদেশী বা বিদেশি পণ্ডিত মিথ্যা গর্ব ও জন্মগত আলস্যকে বিরক্তিকর কুতর্কের দ্বারা লালন করেন। তাহলে জন্মগত যা কিছু সেটির ওই মিথ্যা গর্ব সেটিকে আস্ফলন করে করে যিনি জোর করে বলছেন না তাহলেও তিনি তো ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছেন, আমাদের এখনো সমাজে চলছে সেরকম, তিনি তো ব্রাহ্মণ বংশেই জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ তিনি যেন মহান, এরকম। কিন্তু তার মধ্যে ওই গুণটি থাকতে হবে। গুণের যদি অভিলাষী না হন, তাহলে ব্রাহ্মণত্বকে স্বামীজি গুরুত্ব দিচ্ছেন, কিন্তু ব্রাহ্মণের পৌরোহিত্যটাকে নয়। এই পৌরোহিত্য, এই ভাবনা বা এই ব্রাহ্মণ থেকে অনেক দূরে। ব্রাহ্মণগণ সাবধান, ইহাই মৃত্যুর চিহ্ন। স্বামীজি আবার বলছেন, ব্রাহ্মণগণ সাবধান, ইহাই মৃত্যুর চিহ্ন। তোমাদের চারিপাশের অব্রাহ্মণদের ব্রাহ্মণত্বে উন্নীত করিয়া তোমাদের মনুষ্যত্ব ব্রাহ্মণত্ব প্রমাণ করো। তবে প্রভুর ভাবে নয়, কুসংস্কারাচ্ছন্ন দূষিত গলিত অহংকারের দ্বারা নয়, প্রাচ্য ও পাশ্চাত্যের উদ্ভর সংমিশ্রণের দ্বারাও নয়, শুধু সেবাভাবের দ্বারা। কিভাবে বলছেন? কেবলমাত্র সেবাভাবের দ্বারা এই অব্রাহ্মণদের ব্রাহ্মণত্বে উন্নীত করো, অর্থাৎ প্রত্যেকেই ওই বিদ্যা চর্চা দিয়ে তোমরা শিক্ষিত করো, যাতে তাদের মধ্যে থেকে কুসংস্কার, এইরকম অজ্ঞানতা সব যেন চলে যায়। যে ভালোভাবে সেবা করিতে জানে, সেই ভালোভাবে শাসন করিতে পারে। আমরা এরকম বলি, যিনি শাসন করেন তিনি কি ভালোবাসেন? যিনি ভালোবাসতে পারেন তারই শাসন করা সাজে। এখানে বলছেন, যে ভালোভাবে সেবা করিতে জানে সেই ভালোভাবে শাসন করিতে পারে। তাহলে প্রথমে আমাকে সেবক হতে হবে। আমাদের বলা হয় না, আমি এরকম সেবক, ওনার সেবক, আসলে ওনাকে সাহায্য করছি। অব্রাহ্মণেরাও বিভিন্ন বর্ণের মধ্যে ঘৃণা সৃষ্টি করিতে সাহায্য করিতেছেন। মূল সমস্যা সমাধানের পক্ষে এ ধরনের কাজ নিতান্ত বিঘ্ন স্বরূপ। অহিন্দুরাও এই পারস্পরিক ঘৃণার বিস্তারে সহায়তা করিতেছেন মাত্র। তারা কি বলছেন? এই তোমাদেরকে মানে না, তোমরা নিচু জাত, এরকম করে তোমাদেরকে আলাদা করে দিয়েছে, তোমরা আমাদের মধ্যে চলে এসো, আমাদের এখানে সবাই সমান। তাহলে এরা সব ইন্ধন জোগাচ্ছে বিদেশিরা। তাহলে নিজেদের মধ্যে এই যে, অর্থাৎ বলা হয় নিজেদের মধ্যে সমস্যা তৈরি হলে একটা তৃতীয় একজন ব্যক্তি, মানে থার্ড পার্টি এসে এই দুজনের মধ্যে ভেদ সৃষ্টি করে দেবে খুব সহজেই। সেটি যেন, এটা সহজেই ভারতবর্ষের যে মানুষ এত ধর্মান্তরিত হয়েছে, সব কি ওই মানে অস্ত্রের সাহায্যে হয়েছে, না দেশের মানুষের কাছ থেকে ঘৃণার প্রভাবে হয়েছে, সেটিই বিচার্য বিষয়। তাহলে বলছেন, অব্রাহ্মণেরাও বিভিন্ন বর্ণের মধ্যে ঘৃণা সৃষ্টি করিতে সাহায্য করিতেছেন। তাহলে যারা ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ যারা নন, তারা কি করছেন? তাহলে কেন করছেন? সবই হচ্ছে অজ্ঞতাই তার কারণ। বিভিন্ন বর্ণের এই অন্তর্দ্বন্দ্বের দ্বারা কোনো সমস্যার সমাধান হইবে না। তাহলে আমরা সঙ্গচ্ছদ্ধম সঙ্গবদ্ধম এরকম বলি, আমরা একসঙ্গে চলবো, একই কথা বলবো, সে জায়গায় আমরা সব ভেদ হয়ে গেলাম। তাহলে বিভিন্ন বর্ণের এই অন্তর্দ্বন্দ্বের দ্বারা কোনো সমস্যার সমাধান হইবে না। যদি এই বিরোধের আগুন একবার প্রবলভাবে জ্বলিয়া ওঠে, তাহা হইলে সর্বপ্রকার কল্যাণমূলক প্রগতি কয়েক শতাব্দীর জন্য পিছাইয়া যাইবে। তাহলে নিজেদের মধ্যে ভেদ বুদ্ধি এসে নিজের এই ভারতবাসী আরেকজন ভারতবাসীর উন্নতির অন্তরায় হয়ে দাঁড়াবে। তখন কিরকম হচ্ছে বলছেন, ইহা বৌদ্ধদের রাজনীতিক বিভ্রান্তির পুনরাবর্তন হইয়া দাঁড়াইবে। তাহলে বৌদ্ধ ধর্মের পতনের একটা মূল কারণ নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। বলছেন এই অন্তর্দ্বন্দ্ব যদি এসে হাজির হয়, সেখানে সবগুলো চলে আসবে। তাহলে কি করবে? এবার বলছেন, আমাদের বর্তমান এরকম অবস্থা, তাহলে সেই অবস্থায় আমাদের কি করা উচিত? ভারতবর্ষে যারা সংস্কারক, তারা সব বিদেশি ভাবছেন কখন ওই আমাদেরকে ইউরোপ সাহায্য করবে, আমেরিকা সাহায্য করবে, তবে আমরা হয়তো বড় হতে পারবো। আর নিজেদের মধ্যে যেন কোনো কিছু নাই,
সেই জায়গায় বলছেন যে ভিক্ষার দ্বারা কেহ কখনো কিছু পায় নাই। তাহলে ভিক্ষায় কেন পায় না? ভিক্ষায় নিজের উপার্জনের প্রচেষ্টা হারিয়ে যায়। যারা ভিক্ষুক তাদের সমস্ত প্রচেষ্টা ওই ভিক্ষাবৃত্তিতেই সীমাবদ্ধ। তারা তার বাইরে যে কিছু করতে হবে এরকম ভাবতেই পারে না। তাহলে কি বলছেন? যারা ভিক্ষার দ্বারা কেউ কখনো কিছু পায় না। তাহলে ভিক্ষার দ্বারা কি পায়? ভিক্ষার দ্বারা কেবলমাত্র অনুদান পায় আর নিজের কর্মক্ষমতা সব হারিয়ে ফেলে। তাহলে তার কি কোনো যোগ্যতা, ক্ষমতা কিছু তৈরি হবে? কিচ্ছু হবে না। আমরা যাহা পাইবার যোগ্য তাহাই লাভ করিয়া থাকি। তাহলে আমাকে যোগ্যতা অর্জন করতে হবে, তবে আমি লাভ করব। যোগ্যতার প্রথম ধাপ পাওয়ার ইচ্ছা, নিজে করে কিছু পাবো। তাহলে এই কর্মোদ্যম এখানেই রজগুণের প্রকাশের প্রয়োজন। যোগ্যতার প্রথম ধাপ হচ্ছে পাওয়ার ইচ্ছা, মনের মধ্যে ভাবনা নিয়ে আসবে আমি পাবো, আমাকে করতেই হবে, হতেই হবে, এই প্রচেষ্টা। আমরা নিজেদের যাহা পাওয়ার যোগ্য বলিয়া মনে করি তাহাই লাভ করিয়া থাকি। স্বামীজি এক জায়গায় বলেছেন, উদাহরণস্বরূপ একজনের কাছে অনেক বই আছে, লাইব্রেরি, হচ্ছে সে সেইগুলোই পড়তে পারবে যেগুলো সে যোগ্যতা অর্জন করেছে, বাকি সব বইগুলো সে পড়তে পারবে না। এবার বলছেন, নানা পাশ্চাত্য মতবাদ সত্ত্বেও আমাদের শাস্ত্রসমূহে, এবার এই আর্য অনার্য বিষয়ে বলবেন, আর্য শব্দটি যে অর্থে দেখিতে পাই, যাহা দ্বারা এই বিপুল জনসংঘকে হিন্দু নামে অভিহিত করা হয়, সেই অর্থটি আমরা গ্রহণ করিতেছি। একথা সব হিন্দুর সম্বন্ধেই প্রযোজ্য যে এই আর্য জাতি সংস্কৃত ও তামিল এই দুই ভাষাভাষীর সংমিশ্রণে গঠিত। স্বামীজি এখানে একটা অদ্ভুত ধারণা দিচ্ছেন। আমাদের অনেক ঐতিহাসিকের মত হচ্ছে এই আর্যরা সব গ্রিক থেকে এসেছে। স্বামীজি বলছেন না, তারা ভারতবর্ষের। তাহলে ভারতবর্ষে এই আর্য অনার্য বা এই আমাদের উত্তর ভারত দক্ষিণ ভারত, সেই জন্য বলছেন সংস্কৃত আর তামিল দুটো ভাষার মানুষ যেন এই আর্য জাতি এই দুই ভাষাভাষীর সংমিশ্রণে গঠিত। কয়েকটি স্মৃতিতে যে শূদ্রদিগকে এই অভিধা হইতে বাদ দেওয়া হইয়াছে, তাহা দ্বারা ইহাই বুঝায় যে ওই শূদ্রেরা এখনো নবাগত শিক্ষার্থী মাত্র ও ভবিষ্যতে ইহারাও আর্য জাতিতে পরিণত হইবে। স্বামীজি সেই সময় বলছেন, এরকম ধরনের ধারণা দিচ্ছেন। এখানে ভারতবর্ষের ভেতরকার জিনিসটা বলতে চাইছেন। ভারতবর্ষের মানুষ কিভাবে এই উচ্চবর্ণ নিম্নবর্ণ করে নিজেদের, যারা উচ্চবর্ণে আছেন তারা কিছুতেই নিজেদের ভোগ সুখ সুবিধা সকলের মধ্যে, যা সকলেই যে সেই সুখ সুবিধা পাক সেটি তারা চাইতো না, নিজেরাই ওরকম পেতে চাইতো। স্বামীজি একটা জায়গায় বলছেন তারা শিক্ষা লাভ করলে আমাদের কি হইবে। অর্থাৎ তারা যদি শিক্ষিত হয়ে যায়, যাদেরকে এখন এই শূদ্র, যারা অন্তজ শ্রেণী, তারা যদি শিক্ষিত হয়ে যায়, তাহলে এই ধনী উচ্চবর্ণদের এই সাধারণ কাজগুলো কে করে দেবে এরকম ভাবছে। সবার মধ্যে যেন শিক্ষা না বিস্তার হয়, তারা সেই চেষ্টা করবে, এইরকম একটা ভাব। এবার আমরা সরাসরি এই বর্তমান ভারতের সংক্ষিপ্ত আলোচনায় এখন আসি। সংক্ষিপ্ত আলোচনা এটা আমরা আমার ভারত অমর ভারত এখান থেকে দেখব। এখান থেকে গোলপাড় থেকে প্রকাশিত। সেখানে বলছেন কিভাবে শূদ্র জাগরণ অবশ্যই হবে। স্বামীজির একদম শেষ পর্যায়ে বলেছেন এখানে ওই শূদ্র জাগরণ হবেই। আসলে এটি বর্তমান ভারতের আঙ্গিকে এই বিষয়গুলোকে পরপর বলছেন। কিরকম বলছেন? ওখানে যেমন হয় বলা হবে, মানব সমাজ পরপর 4টে বর্ণের দ্বারা শাসিত হয়। তাহলে মানব সমাজটা কীরকম হবে? তাহলে প্রথমে হচ্ছে পুরোহিত, মানে ব্রাহ্মণ বা যারা এই বিদ্যা বুদ্ধির চর্চা করেন তাদের কথা বলছেন। তারপর বলছেন সৈনিক বা ক্ষত্রিয়, যারা যুদ্ধবিদ্যায় পারদর্শী। স্বামীজি বলছেন যাদেরই হাতে তরোয়ার তারাই হচ্ছে ক্ষত্রিয়। এবার হচ্ছে ব্যবসায়ী বা বৈশ্য এবং মজুর। এই মজুরটাকে বলা হচ্ছে শূদ্র শ্রেণী, অর্থাৎ কায়িক পরিশ্রম যারা করেছেন। প্রতিটি শাসনকালেই রাষ্ট্রে, মানে প্রত্যেক দেশেই দোষ গুণ দুই বর্তমান থাকে। তাহলে দোষও থাকে, গুণও থাকে। এই গুণ সেটি হচ্ছে প্রধান। ভালো গুণ আছে বলেই সেটিকে গ্রহণ করে, তারপর তার মধ্যেই দোষ তৈরি হয়ে যায়।
আমরা স্বাভাবিকভাবেই সবসময় চেষ্টা করি যে সব কিছুর ভালো গুণগুলো যেন আমরা গ্রহণ করতে পারি। তাহলে ভালো গুণগুলো যখন গ্রহণ করছি, তার মধ্যে কি কোনো দোষ থাকবে না? সেই দোষটা হচ্ছে স্বামী যেমনভাবে বলছেন যে আমার যা কিছু ভালো সব হচ্ছে ঠাকুরের, আমার যা কিছু বললাম সব যে হিতকরগুলো সব ঠাকুরের, আর যদি কিছু ভুল হয়ে থাকে সব আমার। কিন্তু ভুল আর ঠিক এই সবসময় এই দুটি পাশাপাশি চলতে থাকে। তাহলে দোষ গুণ, এই দোষ গুণে যেমন মানুষ, একই রকম দোষ গুণ দুটোই থাকবে, দুই বর্তমান থাকবে। তবে সেটি এই ব্রাহ্মণের শাসন বা পুরোহিতের শাসনও থাকবে, সৈনিকের শাসনও থাকবে, ব্যবসায়ী শাসনও থাকবে, শূদ্রের শাসনও থাকবে। তাহলে এই পুরোহিত শাসনে সেখানে কি দেখা যায়? তাহলে এখানে বলছেন যারা পুরোহিত তারা চাইবে এই জ্ঞান লাভ করে ব্রাহ্মণত্ব গ্রহণ করা, অর্থাৎ জন্ম না জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজ উচ্যতে বেদ পাঠাৎ ভবেৎ বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। অর্থাৎ ব্রহ্মকে জেনে ব্রাহ্মণ হব, সেই জায়গায় জন্মসূত্রে ব্রাহ্মণ যদি হয় তাহলে মানে পিতা অনেকটা সিকিওর হয়ে গেলেন যে আমার সন্তানের কোনো আর অসুবিধা হবে না। তারা প্রথম চাইবে, সন্তানকে ভীষণভাবে ভালোবাসে প্রত্যেক পিতা মাতাই, তাহলে সন্তান ওই ব্রহ্মজ্ঞ হলো কি হলো না, তার জায়গায় তিনি এইরকম বংশ পরম্পরায় ধরে চলে আসে, তাহলে তিনি ব্রাহ্মণ। তাহলে বলছেন বংশজাত ভিত্তিতে ঘোর সংকীর্ণতা চলে এলো। এবার সেখানে রাজত্ব করছে কে না ব্রাহ্মণ রাজত্ব করছে, কিন্তু সেখানে বংশজাত ভিত্তি, সেখানে আর জ্ঞানের ভিত্তিটা ক্ষীণ হয়ে গেছে। তাহাদের ও তাহাদের বংশধরদের মানে বংশ পরম্পরাভাবে অধিকার রক্ষার জন্য চারিদিকে বেড়া দেওয়া থাকে। কিরকম? আমি ব্রাহ্মণ, আমাকে ছেও না, আমি অপবিত্র হয়ে যাব, হ্যাঁ, আমার ছায়া মারিয়ে যাবে না, আমি উচ্চবর্ণ, আমি ব্রাহ্মণ, আমি কাউকে প্রণাম করব না, কারণ সবাই আমার নিচে। এই রকম যে ভাবনাগুলো সব তাদের মধ্যে ঢুকে যায়। তাহলে ব্রাহ্মণ অব্রাহ্মণদের কি করবে? ওই লক্ষ্মী দিদির উদাহরণ দিয়েছেন মা, সে ছুঁড়ে ছুঁড়ে খাবার দিচ্ছিল। মা বলছেন, আরে ওরকম করে কি দিতে আছে? হ্যাঁ, তো মা আবার নিজের আপন সন্তানের মতো মা আবার পরিবেশন করছেন। তো দেখাচ্ছেন লক্ষ্মী দিদির মধ্যে ওই ব্রাহ্মণত্ব, ওই জ্ঞান লাভ হওয়ার পরে যেটি হওয়ার কথা তা কিছুই নেই। তাহলে একটা ওই ফলস্যুট বলে, মানে একটা ভ্রান্ত ধারণা তাতেই চলেছে। তারা ছাড়া বিদ্যা শেখবার অধিকার কারো নেই, বিদ্যা দানেরও নয়। তাহলে বিদ্যা শিক্ষা মানে বিদ্যাটা অন্য কারুর কাছে যাবে না। তাহলে বিদ্যা কুক্ষিগত হয়ে গেল। কাদের কুক্ষিগত? ব্রাহ্মণদের। এই যুগের মাহাত্ম্য এই যে, এইবার বলছেন এই যুগের মাহাত্ম্য কি? এই ব্রাহ্মণ যুগের মাহাত্ম্য, এ সময়ে বিভিন্ন বিজ্ঞানের ভিত্তি স্থাপিত হয়। তবে এই বিদ্যা দিয়ে যা কিছু করা সম্ভব, কারণ বুদ্ধি বলে অপরকে শাসন করতে হয় বলে পুরোহিতেরা মনের উৎকর্ষ সাধন করে থাকেন। তাহলে সেখান থেকেই যারা, এবার সবাই কি এরকম খারাপ হবে না, যারা ভালো তারা মনের উৎকর্ষ বিধানের জন্য বিভিন্ন শাস্ত্রের অবতরণ হয়েছিল। সেই সময়তেই প্রচুর শাস্ত্রের উদ্ভব হয়েছিল। তাহলে পুরাণ, বিভিন্ন শাস্ত্র সব ওখান থেকে এসেছে। কিন্তু এই মুষ্টিমেয় কিছু ব্রাহ্মণ কেবলমাত্র স্বার্থলোলুপ, তারা এইসব উচ্চ আদর্শটাকে জলাঞ্জলি দিয়ে দিল। তারা যখন এরকম হয় তখন শক্তিশালী নেক্সট যে থাকে, তাহলে সে তখন শক্তিশালী হয়ে যায়, তখন ওকে তখন নামিয়ে দেয়। এবার ব্রাহ্মণের যুগটা মানে ওখান থেকে অপসরণ হয়ে গেল। এবার কি আসছে? ক্ষত্রিয়। ক্ষত্রিয় শাসন বড়ই নিষ্ঠুর, কারণ তার বাহুবল। সে যখনই এই ব্রাহ্মণরা হলে কি বলবে? বলবে এইরকম কর্ম করলে পারে তোমার অধোগতি হবে, তুমি আর মানুষ হিসেবে জন্মগ্রহণ করবে না, তোমার অভিশাপ দিয়ে দিচ্ছি। এই রকম সব ভয়। ধর্মের অনুশাসন, সেখানে তো পুলিশের অনুশাসন ছিল না, ধর্মের অনুশাসন ছিল। তাহলে ধর্মের অনুশাসন দিয়ে সেই ব্রাহ্মণ, মুষ্টিমেয় ব্রাহ্মণ, বাকি সমস্ত বর্ণকে তার পদনত করে রাখত। এবার ক্ষত্রিয়রা শক্তিশালী হলো। ক্ষত্রিয় হচ্ছে বড় নিষ্ঠুর, কারণ তার বাহুবল আছে, তার প্রকাশ অত্যাচার দিয়ে প্রকাশ। তাহলে সেইটাই বলছেন, ক্ষত্রিয় শাসন বড়ই নিষ্ঠুর ও অত্যাচারপূর্ণ। কিন্তু ক্ষত্রিয়রা
এতটা অনুদার নন। ক্ষত্রিয়দের একটা হৃদয়ের বিকাশও দেখা যায়। তারা যদি কাউকে রক্ষা করে তো একদম প্রাণ দিয়ে পর্যন্ত রক্ষা করবে। ক্ষত্রিয় বলবে আমার ধর্ম যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করা, আমি যুদ্ধ করব। কার সঙ্গে যুদ্ধ করবো সেটি ব্যাপার নয়, আমি যুদ্ধ করব। এখানে সবসময় যুদ্ধ হচ্ছে নিজের দেশকে রক্ষা করব, নিজের মানুষদেরকে রক্ষা করব, বিদেশিরা আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করব, এই রকম। এই যুগে শিল্পের ও সামাজিক কৃষ্টির চরম উৎকর্ষ সাধিত হয়ে থাকে। তাহলে বলছেন এই যুগেতে কি হয়েছে? শিল্প আর সামাজিক কৃষ্টি। তারপরে এসেছে বৈশ্য যুগ। বৈশ্য মানে বিজনেস করতে শুরু করলো। যখনই বিজনেস শুরু হলো তখন একটা দেশের সঙ্গে অন্য দেশের সঙ্গে যোগাযোগ। তখন তো নৌকা বা জাহাজ চলেছে। তাহলে সেই নৌকা বা জাহাজ যত এই নদী থাকবে, নদীপথে ধারে দেবালয় তৈরি হবে, তীর্থ তৈরি হবে, বাণিজ্য তৈরি হবে। এবার চলেছে এক দেশ থেকে অন্য দেশে। তাহলে এক দেশ থেকে অন্য দেশ, এই দেশ থেকে আবার এই নিজের দেশে ফিরে আসা। তাহলে কেবল কি বাণিজ্যের সামগ্রীগুলো না, তার সঙ্গে বিভিন্ন সব সংস্কৃতি, শিল্প, কলা সব চলে আসবে। তারপর বৈশ্য শাসন যুগ শুরু হলো। এর ভেতরে শরীর নিষ্পেষণ ও রক্ত শোষণকারী ক্ষমতা। তাহলে সেখানে অর্থের প্রলোভন দেখিয়ে সে একদম রক্ত শোষণকারী ক্ষমতা, যেমনভাবে ইংরেজরা দেখিয়েছিল। অথচ বাইরে প্রশান্ত ভাব, বড়ই ভয়াবহ। কিন্তু বাইরে দেখাবে আমি যেন তাদের জন্যই করছি, আসলে তাদের সমস্ত নিষ্পেষিত করে খালি ধন আহরণ করে নেবে। এ যুগের সুবিধা এই যে ব্যবসায়ীরা সর্বত্র যাতায়াত করে বলে আগের দুই যুগের পুঞ্জীভূত ভাবরাশি চারিদিকে বিস্তৃতি লাভ করে। তবে ভারতবর্ষের সংস্কৃতি বিদেশে চলে যাচ্ছে, বিদেশি সংস্কৃতি ভারতবর্ষে আসছে। বৈশ্য যুগ ক্ষত্র যুগের চেয়ে উদার। এরা কেন উদার হবে? তাহলে এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাহলে এই আগের তিনটে সম্প্রদায়ের সঙ্গে এর খুব সাবলীল ব্যবহার। এদের একমাত্র নিষ্পেষণের জায়গা শূদ্র। তাহলে তিনটে উপরের যে আরো দুটি আছে তাদের সঙ্গে খুব সদ্ভাব, এরকম দেখাতে চাইছেন। কিন্তু এই সময় কৃষ্টির অবনতি শুরু হয়। সব কিছুকেই অর্থের বিনিময়ে কিনতে পারে, সেখানে বুদ্ধিকেও কিনে নিতে পারে, আর এরকম কায়িক শক্তিকেও কিনে নিতে পারে। অর্থাৎ ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ দুজনেই এই অর্থের বশীভূত হয়ে গেল। সবশেষে শূদ্রের শাসন, যেটি আসবে, স্বামীজি সেই সময় দেখছেন বর্তমানে অনেকাংশে চলে এসেছে। অবশেষে শূদ্র শাসন যুগের আবির্ভাব হবে। এ যুগের সুবিধা হবে, এ সময় শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের বিস্তার হবে। তাহলে শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের বিস্তার হবে। আর যেহেতু ব্রাহ্মণ, সেই শক্তি নেই, অর্থাৎ বিদ্যা কিছুটা হ্রাস পেয়ে যাবে। কিন্তু অসুবিধা এই যে হয়তো সংস্কৃতির অবনতি হবে। আমরা যা বর্তমানে দেখি ঠিকভাবে এই শিক্ষা বিদ্যা তার যে অভাব, আসল যে সংস্কৃতি সেসব থেকে দূরে এসব চলে যাচ্ছে। সাধারণ শিক্ষার খুব প্রসার হবে। সাধারণ অর্থাৎ অর্থকরী শিক্ষার খুব প্রসার হবে, কিন্তু অসাধারণ প্রতিভা। তাহলে সাধারণ একটা অ্যাভারেজ শিক্ষা সবাই মোটামুটি পাবে, যেহেতু শিক্ষা এখন কি হয়ে গেছে, সকলের মধ্যে চলে এসেছে। আগে কেবলমাত্র ব্রাহ্মণের মধ্যে সীমাবদ্ধ ছিল। তারপর ক্ষত্রিয়রা যখন উন্নত হলো তখন ক্ষত্রিয় এবং ব্রাহ্মণের মধ্যে সীমাবদ্ধ। যখন বৈশ্য এলো, অর্থাৎ যখন আমাদের ইংরেজ শাসনকালে সকলের জন্য শিক্ষার দ্বার খুলে গেল, তারপর আস্তে আস্তে এই শূদ্র যুগ শুরু হয়েছে। তখন দেখা যাচ্ছে এই অ্যাভারেজ শিক্ষাটা সবাই, মানে বেসিক এডুকেশন সকলের জন্য। এখানে কি বলবেন, যে বেসিক এডুকেশনটা সকলের জন্য। তাহলে সাধারণ শিক্ষার খুব প্রসার হবে, কিন্তু অসাধারণ প্রতিভা সেটি কমে আসবে। এক্সেলেন্সিটা কমে যাবে, একটা অ্যাভারেজ সকলেই। তবুও প্রথম তিনটির পালা শেষ হয়েছে, এবার শেষটির সময়। শূদ্র যুগ আসবেই আসবে, এ কেউ রোধ করতে পারবে না। মানে শূদ্র যুগ আসবেই। যেমনভাবে ব্রাহ্মণের যুগ চলে গিয়েছে, ক্ষত্রিয়ের যুগ এসেছিল, আবার ক্ষত্রিয়ের যুগ চলে গিয়েছে, বৈশ্যর যুগ এসেছে, এখন বৈশ্য যুগ আছে, তার পাশাপাশি এই শূদ্র যুগ মাথাচাড়া দিয়ে উঠছে, এখন অনেকটাই ঊর্ধ্বে। এমন সময় আসবে, স্বামীজি ভবিষ্যৎবাণী করছেন, এমন সময় আসবে যখন শূদ্ররা তাদের শূদ্র সুলভ বৈশিষ্ট্যগুলো সঙ্গে নিয়েই প্রাধান্য লাভ করবে। অর্থাৎ এখন কিরকম দেখছি, আস্তে আস্তে এই সাধারণ মানের কাজ করার যেন লোক খুঁজে পাওয়া যায় না, অফিসের সব যেন লোক খুঁজে পাওয়া যায়,
অর্থাৎ এই সাধারণ কাজের লোকগুলো যেন কমে যাচ্ছে, তাদের মান বাড়ছে। অর্থাৎ বৈশ্য ও ক্ষত্রিয়ের বৈশিষ্ট্যগুলো আয়ত্ত করে শূদ্র জাতি যেমন প্রধান হয়ে উঠছে, সেরকম নয়। শুদ্ধ প্রকৃতি এবং আচার ব্যবহার সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে সব দেশের শূদ্ররাই সমাজে একাধিপত্য লাভ করবে। দুটি জিনিস খেয়াল করব, শূদ্র প্রকৃতি। তাহলে প্রকৃতি কীরকম, তার নেচারটা কীরকম? শূদ্র, একটা সেবার মনোভাব থাকবে, একটা কায়িক পরিশ্রমের ভাব থাকবে। তাহলে এই দুটি শূদ্রের প্রধান। এবং আচার ব্যবহার, তার কাছে কি, সে সকলের সঙ্গে সমান ব্যবহার করার চেষ্টা করে। তাহলে শূদ্র সকলের সঙ্গে সমান ব্যবহার করার চেষ্টা করে, কারণ সে আর, যেমন ব্রাহ্মণ অন্য বর্ণের মানুষকে অবজ্ঞা করে, শূদ্রের তো অবজ্ঞা করার কিছু নেই, তাকে অবজ্ঞা করবে। তাহলে শূদ্র নিজে বড় হবে, সকলের সঙ্গে নিজেকে সমান বোধ করবে। এবার বলছেন, তারই পূর্বাভাস পাশ্চাত্য জগতে ধীরে ধীরে দেখা যাচ্ছে এবং সকলেই তার ফলাফল ভেবে আকুল। তাহলে পাশ্চাত্য স্বামী যখন গেছেন, যেখানে শূদ্রটা বড় হয়ে গেছে, তখন শিক্ষা শিক্ষা এইমাত্র উপায়, এরকম বলে বলছেন। আবার বলছেন প্যাট, প্যাট বলে একজন ব্যক্তির নাম করে বলছেন, প্যাট ও এরকম, মানে যেন তার মধ্যে কোনো রকম উচ্ছ্বাসা ছিল না, তার যেন কোনো শক্তি ছিল না। তখন বলছেন, প্যাট তুইও মানুষ, আমরাও মানুষ, মানুষই সব পারে, তোর মধ্যে সেই প্রতিভা আছে। এইরকম ভাবনা পাওয়ার পরে প্যাট উঠে দাঁড়ায়, আবার সব কাজ করতে পারে, সে আর নিজের ওই হীনমন্যতা ছেড়ে দেয়। এরকম স্বামীজি চিঠিতে লিখছেন। তার পাশাপাশি এখানে কি দেখাচ্ছেন, সোশ্যালিজম, অ্যানার্কিজম, নিহিলিজম প্রভৃতি সম্প্রদায় এই বিপ্লবের অগ্রগামী ধ্বজা। বিভিন্ন টার্ম ইউজ করছেন। হ্যাঁ, পৃথিবীর শূদ্রদের অভ্যুত্থান ঘটবে। আবার বলছেন অভ্যুত্থান ঘটবে সামাজিক গতিশীলতার নির্দেশেই। তাহলে সমাজ যে গতিতে চলেছে, যেন একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যেন সমাজ চলে চলে যাচ্ছে, এখন বলছেন এই সামাজিক গতিশীলতার নির্দেশেই সেই স্থান হলো শিবম। নূতন পৃথিবী গঠনের জন্য সমগ্র প্রাচ্য ভূমিতে নবজাগরণ ঘটবে। তাহলে এই প্রাচ্য জগতে নবজাগরণ ঘটবে, নূতন পৃথিবী গঠন। তাহলে নূতন পৃথিবী কীরকম গঠন হবে? তাহলে এই শ্রীরামকৃষ্ণের যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে সত্যযুগ, সত্যযুগের এইরকম সব এক বোধ হবে, সব ভক্ত, তাহলে উচ্চ নীচ সব এক হয়ে যাবে। তার যেন নবজাগরণ হচ্ছে, কারণ তাদের কি সব থেকে বড় বিষয়, আচার ব্যবহার সম্পূর্ণ অক্ষুণ্ণ রাখবে। তাহলে শূদ্রের আচার ব্যবহার, তার কাছে সবাই সমান। আজ দিবালোকের মতো তা স্পষ্ট, চেয়ে দেখো বলেই বলছেন, চীনের ভবিষ্যৎ মহান উত্থান। বলছেন চেয়ে দেখো, চীনের ভবিষ্যৎ মহান উত্থান। অথচ স্বামীজি চিঠিতে লিখছেন, চীনেতে এখন গেছেন, চীনের এই ছোট ছোট শিশুগুলো মায়ের পিঠে বাঁধা আছে, ওরা নড়ে না চড়ে না, এরকমভাবে বলছেন। আবার পরিব্রাজকও বলছেন, ঘুরতে ঘুরতে দেখছেন চীনে যেমন সব যেন সে বুঁদ হয়ে আছে, নেশায় বুঁদ হয়ে গেছে, তার যেন কোনো রকম উচ্ছ্বাসা নেই। কিন্তু সেই চীন উঠবে, স্বামীজি বলছেন। এবং তার অনুসরণে সমগ্র এশিয়ার দেশসমূহের জাগরণ। প্রথমে চীন উঠবে, তারপর তার অনুসরণ করে সমস্ত দেশ উঠবে। তারপর বলছেন, তোমরা দেখতে পাচ্ছ না, আমি আবরণের মধ্যে দিয়ে পৃথিবীর ভবিষ্যৎ ঘটনাবলীর ছায়া প্রত্যক্ষ করছি। এখানে হচ্ছে আবরণের মধ্যে দিয়ে। আমাদের কাছে আবরণ, আমরা আজকে দেখতে পাই, কালকে দেখতে পাই না। স্বামীজির ভবিষ্যৎটা দেখতে পান যেন আবরণ, এই বেশ কিছু বছরের পরে কি হবে যেন দেখতে পাচ্ছেন। তাহলে এটা হচ্ছে বড় বিষয়, যেন আবরণ, ওই আবরণ ভেদ করে স্বামীজি দেখছেন পৃথিবীর ভবিষ্যৎ। আর ঘটনাবলিতে বলছেন প্রত্যক্ষ করছি। কি প্রত্যক্ষ করছি? ভগবানের আশীর্বাদে এই অন্তর্দৃষ্টি আমি অর্জন করেছি। তবে এই অন্তর্দৃষ্টি স্বামীজি করেছেন কি না, ভবিষ্যৎটা দেখতে পাবেন, যে কারণে তিনি বললেন চীনের ভবিষ্যৎ মহান অভ্যুত্থান। তাহলে এখানে বলছেন ভগবানের আশীর্বাদে এই অন্তর্দৃষ্টি আমি অর্জন করেছি, অধ্যয়ন করো এবং ভ্রমণ করো, এই হলো সাধনা। দুটি জিনিস বলছেন, অধ্যয়ন করো, পড়াশোনা করতে হবে, ভ্রমণ করতে হবে। তাহলে স্বামীজি সমস্ত শিক্ষার দুটি দিক বলছেন। শুধু কি পড়াশোনা করলে পারতেন না, পরিব্রাজক জীবন স্বামীজির চোখ যেন খুলে দিয়েছে। তাহলে পরিব্রাজক হয়ে
তিনি ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশ দেখছেন, দেখে তিনি এই সাধনা বলছেন এটাকে, এই হলো সাধনা। দূরবীক্ষণের সাহায্যে জ্যোতির্বিদ্যা যেমন নক্ষত্রের গতি পর্যবেক্ষণ করিতে পারেন, তদনুরূপ পৃথিবীর ঘটনাবলীর গতিও আমার দৃষ্টিপথে ধরা পড়ে। তাহলে পৃথিবীর ঘটনাবলী স্বামীজির দৃষ্টিপথে ধরা পড়ে। স্বামীজি নিজে বলছেন, তোমার আমার থেকে একথা নিশ্চিতভাবে তোমরা আমার থেকে একথা নিশ্চিতভাবে জেনে যাও, শূদ্রের অভ্যুত্থান প্রথমে ঘটবে রাশিয়ায় এবং পরে চীনে, ভারতের অভ্যুত্থান ঘটবে তারপরেই, এবং ভবিষ্যৎ পৃথিবীতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে এই ভারত। তাহলে কি বলছেন, প্রথমে রাশিয়ার অভ্যুত্থান, তারপরে চীনে তাই ঘটেছে, তারপরে বলছেন ভারতবর্ষের অভ্যুত্থান হবেই। যদি এমন একটি রাষ্ট্র গঠন করতে পারা যায়, এটি স্বামীজির বড় আশার বিষয় ছিল, যেটি হয়তো দূরস্থ, আমরা হয়তো আমাদের বর্তমানের দিকে তাকিয়ে ভাবছি দূরস্থ, হয়তো এরকমটাই হবে স্বামীজি যেমন চাইছেন। যদি এমন একটা রাষ্ট্র গঠন করতে পারা যায় যাতে ব্রাহ্মণ যুগের জ্ঞান, ক্ষত্রিয়ের কৃষ্টি, বৈশ্যের সম্প্রসারণ শক্তি এবং শূদ্রের সাম্যের আদর্শ, এই সবগুলি ঠিক ঠিক বজায় থাকবে, অথচ এদের দোষগুলো থাকবে না, তাহলে তা একটা আদর্শ রাষ্ট্র হবে। কিন্তু এ কি সম্ভব বলে স্বামীজি নিজেই প্রশ্ন তুলছেন। তাহলে সব থেকে ভালো কিরকম হবে না, সমস্ত মানে গুণ সমুন্নত, মানে যেমন বুদ্ধি তেমন কর্মশক্তি তেমন হৃদয়। তাহলে এরকম স্বামীজি যেমন হয় বলছেন, স্বামীজি বলতেন যে একটি পূর্ণাঙ্গ বিকাশ যদি কোনো মানুষের মধ্যে ঘটতে হয়, তাহলে সেই মানুষের এই মস্তিষ্ক মানে হেড, তারপর হচ্ছে হার্ট হৃদয়, আর এই বাহুবল হ্যান্ড, এই তিনটেকেই সমান তালে বিকশিত করতে হবে। মানে মস্তিষ্ক যেন সমস্ত কিছু বিচার বুদ্ধি সব কিছু যেন করতে পারে, হৃদয় দিয়ে যেন ভালোবাসতে পারে, সহানুভূতি ভালোবাসা যা কিছু আছে, সেবা যা যেগুলো আমরা বলি সহমর্মিতা, আর হাত হচ্ছে কর্মক্ষমতা। এই তিনটি যদি থাকে তাহলে একটি পূর্ণাঙ্গ মানুষ হওয়া সম্ভব। সেরকম একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র কীরকম হবে, সেটা হচ্ছে ব্রাহ্মণ যুগের জ্ঞান, ক্ষত্রিয়ের কৃষ্টি এবং সঙ্গে বাহুবল, বৈশ্যের সম্প্রসারণ শক্তি, যেমন বিজনেসের মাধ্যমে সমস্ত পৃথিবীকে এক জায়গায় নিয়ে আসা যায়, আর শূদ্রের এই সাম্যের আদর্শ, সকলকে সমানভাবে দেখা। তাহলে এখানে দেখছিলাম শূদ্রের প্রকৃতি, এটাকেই বলা হয় ত্যাগ ও সেবা। তাহলে সেখানে শূদ্রের প্রকৃতি হচ্ছে সেবা, আর এখানে দেখাচ্ছেন সাম্য, সকলের মধ্যে এক হয়ে আসা। তাহলে এগুলো বলছেন সবগুলো ঠিক ঠিক বজায় থাকবে, আর কারোর কোনো দোষ থাকবে না। তাহলে ব্রাহ্মণের ওই উচ্চ বর্ণের অভিমান গর্ব এই রকম, ক্ষত্রিয় তার বাহুবল দিয়ে সে অন্যকে অত্যাচার করবে, আর বৈশ্যের তখন আবার তার মতো শক্তি এবং আবার তার বিপরীত শক্তি, এই সব যা কিছু আছে এই বিপরীতটা কোনো কিছু থাকবে না, সবার ভালো গুণগুলো থাকবে, তাহলে সম্ভব। তারপরে বলছেন আর সব কটা প্রথাই, অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্য শাসন জগতে চলেছে এবং তাদের দোষ ত্রুটি ধরা পড়েছে। অন্তত আর কিছুর জন্য না হলেও অভিনবত্বের দিক থেকে এটিরও, অর্থাৎ এই শূদ্র শাসনেরও একবার পরীক্ষা হোক না কেন। মানে আসবে, আবার বলছেন একই লোক চিরকাল সুখ বা দুঃখ ভোগ করবে, তার চেয়ে সুখ দুঃখটা যাতে পালা করে সবার মধ্যে ভাগ হতে পারে সেটাই ভালো। সবাইকে সান্ত্বনা দিচ্ছেন, জগতে ভালো মন্দের সমষ্টি চিরকালই সমান থাকবে, তবে নূতন শাসন পদ্ধতিতে এই জোয়ালটা, মানে গরুর যে জোয়াল থাকে নাঙল করার সময়, এক কাঁধ থাকে ওঠে আর এক কাঁধে পড়ে, এই পর্যন্ত, মানে কারুর কাছ থেকে সেই শক্তি গিয়ে আরেকজনের কাঁধে পড়বে, আবার শক্তিটা আরেকজনের কাঁধে পড়বে, এরকমভাবে এই জগৎটা চলতে থাকবে। তারপরে স্বামীজি ওখানে এই নতুন ভারত কিভাবে আসবে বলতে গিয়ে স্বামীজি স্বদেশ মন্ত্রের অবতারণা করেছেন। এরকম করে এই আমরা এর মাধ্যমে দেখলাম এই বর্তমান ভারতের সংক্ষিপ্ত সামগ্রিক আলোচনা দেখলাম।
আমাদের এই বিষয়টা ছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।